এবার পরবর্তীকালে এই অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কেটাকে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি। ওকে, মানে এই কে এর ভ্যালু, কেটাকে আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার বলছি, তো এটাকে আমরা এন দিয়ে মানে কে দিয়ে নয়, এবার এল দিয়ে রিপ্রেজেন্ট করব। মানে এবার থেকে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে আমরা কে না বলে এল বলবো। ওকে, পরবর্তীকালে দেখা যায়। আর কে এর সাথে এল এর রিলেশনটা হচ্ছে এল ইজ ইকুয়াল টু কে মাইনাস ওয়ান। ওকে, L is equal to K minus 1. ওকে, তার মানে দেখো ভালো করে বুঝবে, খুব সোজা জিনিস। এই ছবিগুলো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এখানে বলছি, ছবিগুলো মুছে ভুল করলাম, যাই হোক, এখানে দেখো K এর ভ্যালু যখন 1 তখন L এর ভ্যালু, যখন K এর ভ্যালু 1 তখন L এর ভ্যালু হচ্ছে 0, কেননা L is equal to আমি কি বললাম, K minus 1। তাহলে L এর ভ্যালু, K এর ভ্যালু যখন 1, K এর ভ্যালু যখন 1 তখন L এর ভ্যালু কি হবে, K minus 1। তার মানে K এর জায়গায় কত বসবে, 1 minus 1 is equal to 0। K এর ভ্যালু যখন 2 তখন L এর ভ্যালু কত হবে, K minus 1, K এর জায়গায় কত বসবে, 2। তার মানে 2 minus 1 বলছি, এটা 1। ওকে, তাহলে K is equal to যখন 3 তখন L is equal to কি হয়ে যাবে, 1 কম মানে 2। K is equal to যখন 4 তখন L is equal to কত হয়ে যাবে, 3, তাই না? তাহলে আমরা দেখলাম আমরা দুটো কোয়ান্টাম নাম্বার সম্পর্কে আইডিয়া পেলাম। একটা প্রথমেই পেয়েছি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n সম্পর্কে আমরা আইডিয়া পেয়েছি। এটা লিখে নাও, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কটা নাম্বার থাকে না, 1 2 3 4 5 6 and 7, 7টা থাকে তো, 7টা থাকে তো অরবিট। ওকে, এবার আমরা n এর পরে k অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে k দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম এবং আমরা বলছিলাম প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যত হবে k এর ভ্যালু ততগুলো হবে এবং k এর ভ্যালু কখনো 0 নয়, তাই তো? k এর ভ্যালু কখনো 0 নয়, k নট ইকুয়াল টু 0, আর k এর ভ্যালু n টাইমস হবে, মানে n এর ভ্যালু যত হবে k এর ততগুলো ভ্যালু থাকবে। তার মানে এখানে একটাই ভ্যালু থাকছে, এখানে দুটো থাকছে 1 and 2, এখানে কত থাকছে 1 2 and 3, এখানে থাকছে 1 2 3 and 4, এখানে থাকছে 1 2 3 4। আচ্ছা, এই 5 6 7 নিয়ে পরে আমরা কথা বলবো। এখানে 1 2 3 4 5 হওয়ার কথা, তাই না? তো আপাতত লিখে রাখো 5, পরে এটা নিয়ে কথা বলছি, ঠিক আছে? যদি এটা হয় না পরে বলবো। 1 2 3 4 5 and 6, আর 1 2 3 4 5 6 and 7। এই যে 5 6 7 5 6, এই 5 থেকে কিন্তু আর সেইভাবে খুঁজে পাওয়া যায় না। কেন যায় না সব বলবো, ঠিক আছে? ওকে, এবার আমরা তারপরে কি বললাম যে না, কেটাকে আর আমরা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারকে কে দিয়ে নয়, এবার এল দিয়ে রিপ্রেজেন্ট করব। মানে সায়েন্স যখন আরো আরেকটু এগিয়ে গেল তখন সেটাকে আর কে নয় এল দিয়ে রিপ্রেজেন্ট করলো নিজেদের সুবিধার্থে এবং বললো যে এল এর ভ্যালুটা, এলটা কি বলবো, এল ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে কে মাইনাস 1। এল এর ভ্যালু কি হবে না, কে মাইনাস 1। ওকে, তাহলে এখানে মানগুলো পরপর পরপর চটপট লিখে নাও। মানগুলো কি হবে না, যখন কে এর মান 1 তখন হচ্ছে কি অ্যাকচুয়ালি 0, এখানে হবে 0 and 1, এখানে 1 2 3, এখানে 1 মাইনাস করে করে লিখতে হবে, তাই না? তাহলে 0 1 and 2, এখানে লিখবো 0 1 2 3, এখানে লিখবো 0 1 2 3 4, তাই না? এরকম করে সো অন লিখে যাও পরপর করে। তার মানে এল এর ভ্যালুটা কে মাইনাস 1 আর কিছুই নয়। কে এর ভ্যালু যখন 1 তখন এল হচ্ছে কি 0। মানে অ্যাকচুয়ালি আসল কথা, এত ডিফিকাল্টির দিকে যাওয়ার কোনো দরকার নেই। তোমাদের এই কে এর ভ্যালুগুলো কোথাও লাগবে না, তোমাদের লাগবে অ্যাকচুয়ালি এল এর ভ্যালুগুলোই। মানে কে কে যদি তোমরা মনে নাও রাখতে চাও কোনো দরকার নেই, ঠিক আছে? আমরাও মনে রাখি না, কে আর কোথাও কাজে লাগবে না। তাহলে এটা শুধুমাত্র একটা কনসেপ্ট তৈরি করার জন্য পড়ছিলাম আমরা, আর কিচ্ছু নয়। শুধুমাত্র এবার মাথার মধ্যে ঢুকিয়ে রাখো যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার n and azimuthal quantum number হচ্ছে l। l এর ভ্যালু হচ্ছে k minus 1 না করে এবার লেখো n minus 1, 0 to n minus 1। l এর ভ্যালু তাহলে হচ্ছে 0 to n minus 1। তাহলেটাই শেষ হয়ে গেছে, বুঝা যাচ্ছে কি? হালকা নাকি? ওকে, l is equal to 0 to n minus 1, ঠিক আছে? তাহলে n এর ভ্যালু যা হবে l এর ততগুলোই ভ্যালু হবে, ঠিক আছে? কোথা থেকে শুরু হবে না, 0 থেকে শুরু হবে। ক্লিয়ার? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ক্লিয়ার হয়েছে? এবার তোমাদেরকে কতগুলো টার্ম বলি।
এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের কথা আমি বলছি, এখানে তোমরা একটু শিখে রাখো। অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার মানে এল এর ভ্যালু যখন 0 তখন তাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি। এস, এস ফর সার, ঠিক আছে, এস কামিং ফ্রম সার, ঠিক আছে। এল এর ভ্যালু 1 তাকে আমরা পি বলি, পি ফর প্রিন্সিপাল, ওকে, পি কামিং ফ্রম প্রিন্সিপাল, ঠিক আছে। এল এর ভ্যালু যখন 2 তখন তাকে আমরা বলি ডি, ঠিক আছে, ডিফিউজড, ডি কথাটা আসছে ডিফিউজড থেকে, ওকে। আর 3 সেটা হচ্ছে স্পিড ডি, এফ ফান্ডামেন্টাল, এফ কামিং ফ্রম ফান্ডামেন্টাল, ঠিক আছে। এরপরে এল এর ভ্যালু যখন 4 হয় তখন সেটা জি, এইচ, এইরকম করে চলতে থাকে। ক্লিয়ার হয়েছে? এগুলো যখন আমরা পরে আবার করবো এটা তো অভ্যস্ত হয়ে যাব। আপাতত জাস্ট মনে রাখো যে এল এর ভ্যালু 0 কে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করি, 1 কে পি দিয়ে, 2 কে ডি দিয়ে, 3 কে এফ, 4 কে জি, 5 কে এইচ, এইভাবে রিপ্রেজেন্ট করা হয়, ওকে। এখানে আমাদের সামারফিল্ড বলছেন যে এই যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তার মানে এন, এনটার মধ্যে আরো যে এতগুলো স্প্লিটিং আমরা দেখলাম, তাই না, এটা এন এর ভ্যালু, মনে করো এটা এন এর ভ্যালু যদি 4 হয় তাহলে কে এর ভ্যালু হচ্ছে গিয়ে 4, মানে এল এর ভ্যালু 3, তাই তো, কে এর ভ্যালু 4 মানে এল এর ভ্যালু 3, ওকে। এটা n এর ভ্যালু 4, k এর ভ্যালু 4, এটা n এর ভ্যালু 4, k এর ভ্যালু হচ্ছে কি 3, এটা n এর ভ্যালু 4, k এর ভ্যালু হচ্ছে কি 2, আর এটা n এর ভ্যালু 4, k এর ভ্যালু হচ্ছে কি 1, তাই তো। তাহলে এইটাকে k এর ভ্যালু 1 মানে l এর ভ্যালু কত 0, তাই তো। তার মানে এটাকে আমরা s বলছি, এটাকে p বলছি, এটাকে d বলছি, আর এটাকে f বলছি। f টা দেখো সার্কুলার, আর এস টা হচ্ছে ফুললি ইক্লিপসড, একদম তার ইসেন্ট্রিসিটি অনেক বেশি, তাই তো। এই যে এস, আচ্ছা আমাকে একটা কথা বলতে পারবে, এটা নিউক্লিয়াস, এটা হচ্ছে সার্কুলার পাথ, আর এটা হচ্ছে ইলিপ্টিক্যাল পাথ। এই দুটোর মধ্যে মনে করো এখানেও একটা ইলেকট্রন আছে, এখানেও একটা ইলেকট্রন আছে, সাপোজ এই দুটো ইলেকট্রনের মধ্যে কোন ইলেকট্রনটা নিউক্লিয়াসের বেশি কাছে আছে বলতে পারবে? এই সার্কুলার পাথে যে ইলেকট্রনটা আছে সেটা, নাকি যেটা ইক্লিপস পাথে আছে সেটা, ইলিপ্টিক্যাল অরবিটে আছে সেটা, বলতে পারবে? দেখো এটা হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের কাছে, তাহলে ইলেকট্রনটা যখন এখানে আসবে তখন নিউক্লিয়াসের বেশি কাছাকাছি আসবে কিনা, কিন্তু যখন সার্কুলার পথে থাকছে তখন ইলেকট্রনটা সেম ডিস্টেন্সে থাকছে, মানে একই রকম দূরবর্তী এরিয়াতে থাকছে। আর যখন ইক্লিপস পাথে থাকছে তখন ইলেকট্রনটা নিউক্লিয়াসের কাছে থাকার চান্স অনেক বেড়ে যাচ্ছে, তাই না, এতটা জায়গা জুড়ে সে নিউক্লিয়াসের একেবারেই কাছে থাকছে। কতটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা ভালো করে বুঝো, সারা জীবন কাজে লাগবে। তাহলে যখন ইক্লিপস পাথে থাকছে, ইক্লিপস পাথে কে থাকছে, এটা এস, এস, এস থেকে যখন পি হচ্ছে তার ইসেন্ট্রিসিটিটা একটু কমছে, তাই তো। তাহলে তার নিউক্লিয়াসে থাকার প্রবণতাটা তুলনামূলক কম হচ্ছে। যখন ডি হচ্ছে তখন আরেকটু কম হচ্ছে, যখন এফ হয়ে যাচ্ছে তখন পুরোপুরি সার্কেল হয়ে যাচ্ছে, তার মানে তার নিউক্লিয়াসের কাছে থাকার প্রবণতাটা অনেক কমে যাচ্ছে। তাহলে যে নিউক্লিয়াসের একদম কাছে আছে সে নিউক্লিয়াসকে বেশি আড়াল করে রাখবে কিনা, নিউক্লিয়াস যাতে বাইরের লোকজনকে না দেখতে পায় সেই জন্য সে নিউক্লিয়াসকে বেশি আড়াল করে রাখবে, তাই তো। তার মানে তার আবরণী ক্ষমতাটা বেশি, মানে এস এর আবরণী ক্ষমতা অনেক বেশি। যে যত ইক্লিপস পাথে থাকবে তার আবরণী ক্ষমতা, আড়াল করে রাখার ক্ষমতা, নিউক্লিয়াসকে বাইরের কক্ষপথের থেকে আড়াল করে রাখার ক্ষমতা অনেক বেশি। ক্লিয়ার হয়েছে? তার মানে আবরণী ক্ষমতা আমরা দেখতে পাচ্ছি। আর সার্কেল যে তার আবরণী ক্ষমতা অনেক কম, কেননা সে নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে আছে, তার নিউক্লিয়াসকে আড়াল করার প্রবণতা কি কম হয়ে যাচ্ছে। তার মানে আবরণী ক্ষমতা বা শিল্ডিং এফেক্ট, শিল্ডিং করে রাখার ক্ষমতা, স্ক্রিন করে রাখার ক্ষমতা, স্ক্রিনিং এফেক্টও বলে, শিল্ডিং এফেক্টও বলে, বা বাংলাতে আবরণী ক্ষমতা বলি, ওকে। তাহলে আবরণী ক্ষমতার ক্রম হচ্ছে এস is greater than P is greater than D is greater than F, মানে নিউক্লিয়াসকে আড়াল করে রাখার ক্ষমতা S এর বেশি, তারপর P, তারপর D, তারপর F। ক্লিয়ার? ওকে, বোঝা গেছে? এবার দেখো সামারফিল্ড বললেন যে তাহলে প্রত্যেকটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার
আবার কিছু অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার দিয়ে তৈরি। মানে প্রত্যেকটা আমরা যাদেরকে শুধুমাত্র n ইজিক্যাল টু 1 মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের কথা বলছি 1 2 3 4 এরকম বলে দিচ্ছিলাম, তারা আসলে 1 2 3 4 নয়, তাদেরও আবার কিছু ভাগ আছে। যে n ইজিক্যাল টু 1 একটু আগে লিখেছিলাম, একবার দেখে নাও, n ইজিক্যাল টু 1 k ইজিক্যাল টু 1 একটাই মাত্র সার্কুলার পাথ ছিল, কিন্তু n ইজিক্যাল টু 2 যেখানে সেখানে দুটো পাথ ছিল, একটা সার্কুলার একটা ইক্লিপস, তাই না? যখন n ইকুয়াল টু 3 করলাম তখন তিনটে পাথ ছিল, একটা সার্কেল দুটো উপবৃত্ত, তাই তো? তাহলে টোটাল তিনটে। n ইকুয়াল টু 4 যখন, তখন চারটে আছে। মানে প্রত্যেকটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আবার কিছু কিছু অংশে বিভক্ত, তাই তো? তাহলে এখানে চারটে ভাগ আছে, যার n এর ভ্যালু যত তার ততগুলো ভাগ আছে। ক্লিয়ার হচ্ছে? তাহলে প্রত্যেকটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আবার ছোট ছোট কিছু ভাগ আছে। এদেরকে দেখো তো আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি কিনা। দেখো তো, মনে করো সাপোজ গ্রাউন্ড স্টেট কোনটা, n ইকুয়াল টু 1, এটা গ্রাউন্ড স্টেট। দেখো n ইকুয়াল টু 1, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। n ইকুয়াল টু 1, এর কোনো ভাগ নেই, এর একটাই ভাগ, তাই না? এঁকেছিলাম একটু আগে। ওকে, এটা হচ্ছে কি n ইকুয়াল টু 2, এঁকেছিলাম না? n ইকুয়াল টু 1 মানে k, এটা নিউক্লিয়াস, k ইকুয়াল টু 1, এরা n is equal to 2, k is equal to 2, আর n is equal to 2, k is equal to 1, ঠিক আছে? n is equal to 3, k is equal to 3, এটা হচ্ছে গিয়ে n is equal to 3, k is equal to 2, আর এটা হচ্ছে গিয়ে n is equal to 3, k is equal to 1। Okay, n is equal to 4, k is equal to 4, n is equal to 3, k is equal to n is equal to 4, k is equal to 3, এটা হচ্ছে কি n is equal to 4, k is equal to 2, আর এটা হচ্ছে কি n is equal to 4, k is equal to 1। তাহলে দেখো এখানে আমি ছোট্ট করে একটু এঁকে নিলাম। n is equal to যখন 1 তখন তার একটাই মাত্র পাথ, ঠিক আছে? তার আলাদা আর কোনো ভাগ নেই। তার থেকে যখন উচ্চ শক্তি স্তরে যাবো, এই দেখো এনার্জি স্টেট, এটা হচ্ছে কি এনার্জি স্টেট, আমরা জানি n is equal to 1 এর চাইতে n is equal to 2 এর এনার্জি বেশি, তাই তাকে একটু উপরে লিখেছি, ঠিক আছে? n is equal to 2, n is equal to 2 যেটা, তার দুটো ভাগ আছে, তার দুটো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আছে 2 and 1, বা l এর ভ্যালু যখন দেখবো তখন দেখবো কত 0 and 1, তাই না? তাহলে n is equal to 2, এটারই l এর ভ্যালু লিখছি, l এর ভ্যালু হচ্ছে কি 1, সরি l এর ভ্যালু হচ্ছে কি 0 and 1, এখানটাতে লিখছি l এর ভ্যালু হচ্ছে 1 আর n এর ভ্যালু হচ্ছে কি 2। n এরই দুটো ভাগ 0 and 1, ঠিক আছে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। এবার মনে করো আমি n is equal to 3 লিখছি, n is equal to 3, তার কটা পাথ আছে? তিনটে, তার মানে একটা দুটো তিনটে, ঠিক আছে? n is equal to 3, এখানে k is equal to কত হবে? এটা 3, 2 and 1, তার মানে l এর ভ্যালু লিখলে কত লিখবো? এটা হচ্ছে কি 0, k এর ভ্যালু হচ্ছে কি সরি l এর ভ্যালু 0, 1 and 2, তাই না? n এর ভ্যালু যখন 4 তখন l এর ভ্যালু হচ্ছে কি 0, 1, 2 and 3, কি হবে তো? তার মানে প্রত্যেকটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে আরেকটা কালির মধ্যে ঠিক থাকতো, বোঝাতে সুবিধা হতো। ওকে ফাইন। তাহলে প্রত্যেকটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের আরো কতগুলো স্তর আছে, ঠিক আছে? বোঝা গেছে? সামারফিল্ড বলেছিলেন যে এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অর্থাৎ এল এর ভ্যালু 1 2 3, এই যে এরা কিন্তু শক্তি স্তর দ্বারা হ্যাম্পার্ড হয় না। মানে এর যা শক্তি এরও শক্তি সেম, আবার এর যে শক্তি এই তার যে আরো স্প্লিটিং গুলো মানে আরো যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার তাদের শক্তি সেম, এটা কিন্তু সামারফিল্ড বলছেন। ওকে, তাহলে এর যে শক্তি এদের শক্তি সেম, এরকম ভাবে বলা হলো। মানে n এর ভ্যালু 4, সেটা যা শক্তি স্তরে অবস্থিত, তার বাকি আরো যে চারটে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আছে তার ভ্যালুটা তার সাথে সমান। মানে এদের পুরোটা শক্তি স্তর একটাই, এরাও একটাই শক্তি স্তর, এরাও একটাই শক্তি স্তর, এ তো একাই আছে একটাই শক্তি স্তর। এটা সামারফিল্ড বলেছিলেন।
আর এটা বলেছিলেন বলেই উনি ওই যে স্পেকট্রার ফাইন লাইন স্ট্রাকচার, কেন ফাইন লাইনগুলো আসছে স্পেকট্রাতে আমরা দেখছিলাম না যে এইরকম লাইনের পাশে আরো সূক্ষ্ম সূক্ষ্ম লাইন কেন আসছে, এটার এক্সপ্লেনেশন দিতে পারেননি। কিন্তু পরবর্তীকালে উনি এটার যথাযথ এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে না, তারপরে বলা হচ্ছে যে না, এই যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারগুলো এরা এই প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের চাইতে একটু উচ্চ শক্তি স্তরে অবস্থিত। মানে n = 1, এটা নিয়ে তো কোনো ডাউট নেই, এটার একটাই মাত্র পাথ। কিন্তু n = যখন 2 হয়ে গেল তখন তার দুটো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, তো তার মধ্যে দেখা যায় দুটোর মধ্যে একজন ওই শক্তি স্তরে থাকলেও আরেকটা কোয়ান্টাম নাম্বার একটু উচ্চ শক্তি স্তরে থাকে। মানে এল এর ভ্যালু যার ক্ষেত্রে 0 সে তুলনামূলক কম শক্তি স্তরে থাকবে, এল এর ভ্যালু 1 সে একটু বেশি শক্তি স্তরে থাকবে। n এর ভ্যালু 3, এটা আমি আরেকবার সুবিধার জন্য লিখে দিচ্ছি, এটা 1, এটা পুরোটা 2, এটা পুরোটা 3, এটা পুরোটা 4, ঠিক আছে। এল এর ভ্যালু যখন 3 তখন এল এর ভ্যালু কি হবে 0, 1 and 2। তো তার মধ্যে দেখা যায় 0 এর ভ্যালু একটু কম, তারপরে 1 এর ভ্যালু একটু বেশি, 2 এর ভ্যালু এনার্জির দিক থেকে আরেকটু বেশি। যখন 4 নাম্বার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার নিয়ে কথা বলবো, সেক্ষেত্রে কি দেখা যায় তার গ্রাউন্ড স্টেট মানে এল এর ভ্যালু যেটা 0 তার শক্তি তুলনামূলক কম, তারপরে 1 এর শক্তি একটু বেশি, 2 এর শক্তি আরেকটু বেশি, 3 এর শক্তি আরেকটু বেশি। ক্লিয়ার হয়েছে? এইরকম ভাবে দেখা যায় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারগুলো শক্তির দিক থেকে একটু করে করে বেশি হয়। ক্লিয়ার হয়েছে? এক্ষেত্রে দেখো, যখন ইলেকট্রনটা মনে করো গ্রাউন্ড স্টেট n = 1 এ ছিল, ঠিক আছে, সে বাইরে থেকে যখন আমি এনার্জি তাকে দিচ্ছি, এনার্জিকে কি অবস্থা দিতে পারি, হিট এনার্জি দিতে পারি, লাইট এনার্জি দিতে পারি, ম্যাগনেটিক এনার্জি দিতে পারি, ঠিক আছে, ইলেকট্রিসিটি পাঠাতে পারি, যেমন ভাবে খুশি একে আমি এনার্জাইজ করতে পারি। তাহলে ও প্রথমে গ্রাউন্ড স্টেটে ছিল, এনার্জিটা পেয়ে এক্সাইটেড হবে, দিয়ে এক্সাইটেড স্টেটে যাবে। এক্সাইটেড কোন স্টেটে যাবে, সে 2 নাম্বার শক্তি স্তরে যেতে পারে, 3 নাম্বারে যেতে পারে, 4 নাম্বারে যেতে পারে, যেখানে খুশি যেতে পারে, 5 এ যেতে পারে, 6 এ যেতে পারে, 7 এ যেতে পারে, যেখানে খুশি যেতে পারে। মানে n to n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার টু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারে কোনো রেস্ট্রিকশন নেই। ইলেকট্রনটা যেমন এনার্জি অ্যাবজর্ব করবে সেই মতো শক্তি স্তরে যাবে। তার মানে এটা নয় মনে করো কম শক্তি গ্রহণ করেছে 7 নাম্বারে চলে যাবে, সেটা নয়। 7 নাম্বার শক্তি স্তরে যাওয়ার জন্য তাকে 7 নাম্বার শক্তি স্তরে যাওয়ার মতো ফোটন অ্যাবজর্ব করতে হবে। ওকে, এটা নিয়ে অনেক কথা হয়েছে। না, আমি বলতে চাইছি মনে করো এই ইলেকট্রনটা যেমন খুশি এনার্জি গ্রহণ করে যেমন খুশি শক্তি স্তরে যেতে পারে, কিন্তু রেস্ট্রিকশনটা কোথায় আছে, শক্তি স্তরে দেখো যদি 2 নাম্বারে যায় তাহলে 2 নাম্বারে কোথায় যাবে, 0-তে যাবে না 1-এ যাবে, এটা নিয়ে একটা কনফিউশন। যদি 3-এ যায় তাহলে 0, 1-এ না 2-এ কোথায় যাবে, এটাও ভাবতে হবে। যদি 4-এ যায় তাহলে 0-তে, 1-এ, 2-এ না 3-তে কোথায় যাবে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছে একটা সিলেকশন রুল, মানে বলেই দিচ্ছে n2 যে কোনো n এ যেতে পারে, মানে n2 2-এ যেতে পারে, n2 3-তে যেতে পারে, n2 4-এ যেতে পারে, যেখানে খুশি যেতে পারে। কিন্তু l এর ভ্যালু মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কোন এই n2 4-এ যদি যায়, 4-এর 0-তে যাবে না 1-এ যাবে না 2-এ যাবে না 3-তে যাবে, সেটা ঠিক করে দেবে সিলেকশন রুল। মানে ডেল্টা এল প্লাস মাইনাস 1, ডেল্টা এল প্লাস মাইনাস 1 হতে হবে। কথাটার মানে কি দেখো, এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 1, তার মানে এখানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার কি হয়েছে 0। এখানে একটাই কোয়ান্টাম নাম্বার আছে কিন্তু তবু তো অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার আছে। এল এর ভ্যালু কত না 0, এল এর ভ্যালু হচ্ছে কি 0। তাহলে 0 থেকে ও ওপরের সেখানেই যেতে পারে যেখানে ওর এল এর ভ্যালুটা +1 কি -1 হবে। মানে বলে দিচ্ছি এ 0, তো 0 থেকে 0-তে যেতে পারে না, 0 to 0 মাইনাস করলে কত হবে 0, কিন্তু প্লাস এই ডিফারেন্সটা যেন +-1 হয়। 0 থেকে সে 1-এ যেতে পারে, মানে মনে করো n = 2-তে যদি যায় তাহলে সে এই 0 থেকে 1-এ যেতে পারে, এই 0-তে যেতে পারে না। যদি 3-তে যায় তাহলে अगेन 0-তে যাবে না 1-এ যাবে। ক্লিয়ার হয়েছে? কারণ এর এল এর ভ্যালু হচ্ছে 0। যদি 4-এ যায় তাহলেও अगेन 1-এ যাবে, 2-তে যাবে না। 2-তে গেলে কি হয়ে যাবে, এর এল এর ভ্যালু 2, এর এল এর ভ্যালু হচ্ছে কি 0, তাহলে 2 - 0 কত হয়ে যাচ্ছে 2 হয়ে যাচ্ছে না। তার মানে ডেল্টা এল এর ভ্যালু কত হয়ে যাচ্ছে 2। 2 হওয়া চলবে না, হবে কত, হয় +1 কিংবা -1। আরেকটা উদাহরণ দিই, সাপোজ মনে করো ইলেকট্রনটা সাপোজ এখানে এল এর 1 নম্বরে আছে, ইলেকট্রনটা সাপোজ
প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 2 এবং অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার তার 1, এখানে ইলেকট্রনটা আছে। সাপোজ বাইরে থেকে তুমি এনার্জি দিলে, তাহলে এ কোথায় যাবে? এ যে কোনো এনে যেতে পারে, 3-এ 4-এ 5-এ 1-এ যে কোনো জায়গায় যেতে পারে। যদি বাইরে থেকে এনার্জি দাও তাহলে উচ্চ শক্তি স্তরে যাবে, আর ও যদি এনার্জি ছেড়ে দেয় তাহলে নিম্ন শক্তি স্তরে আসবে, তাই না? তাহলে এখান থেকে ইলেকট্রনটা কোথায় যাবে? দেখো এখানে তুমি ধরো পাঠাবে, তুমি 4-এ পাঠাবে, ঠিক আছে, সেই মতো এনার্জি তুমি তাকে দিচ্ছ। তাহলে 4-এর কোথায় যাবে? এল এর ভ্যালু যদি 1 হয় তাহলে 4-এর 0-তে যেতে পারে, কেননা 1 - 0 = 1। এখানে এল এর ভ্যালু 1 তো, আর এখানে এল এর ভ্যালু 0, তাহলে 0 - 1 = কত হচ্ছে? -1। সিলেকশন রুল ফলো করছে। ক্লিয়ার হয়েছে? এটা 0, এটা হচ্ছে গিয়ে এখানে 1-এ আছে তো, তাহলে 0 - 1 = -1, তাহলে ডেল্টা এল = -1। সো এটা অ্যালাউড, ট্রানজিশনটা অ্যালাউড, যাবে। ক্লিয়ার? কিংবা এ 0 থেকে 1-এ যাবে কি, মানে সরি এখানে এল = 1, তাহলে 1-এ যাবে কি? 1-এ যাবে না, কারণ 1 - 1 = কত হয়ে যাচ্ছে? 0। ওখানে যাবে না, যাবে কোথায়? 2-তে যেতে পারে, অবশ্যই ইলেকট্রনটা 2-তে যেতে পারে। এই ইলেকট্রনটা 2-তে যেতে পারে, কারণ এ আছে 1-এ, এল এর 1-এ আছে, আর এটা এল এর 2, মানে 2 - 1 কত হচ্ছে? 2 - 1 = +1, তাহলে হয় +1 হবে নইলে -1 হবে। ক্লিয়ার হয়েছে? সিমিলারলি দুইটা 4-এ না গিয়ে 3-এও যেতে পারে, 3-এ 0-তে যেতে পারে, 3-এ 2-তে যেতে পারে, তাই তো? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 তার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 0-তে যদি যায় তাহলে -1 হবে, আর যদি 2-তে যায় তাহলে +1 হবে। কিন্তু যদি 1-এ চলে যায় তাহলে 1 - 1 = কত হয়ে গেল? 0। তার মানে এইটাতে ট্রানজিশন হবে না। ক্লিয়ার হয়েছে? সাপোজ মনে করো ইলেকট্রনটা এখন 2-তে আছে, মনে করো প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 তার 2 নাম্বার অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারে আছে। ওকে, তাহলে ইলেকট্রনটা কোথায় কোথায় যেতে পারে? এনার্জি যদি বাইরে থেকে পায় কোথায় কোথায় যাবে? না 2-তে যদি থাকে তাহলে এখানে 0-তে আসবে কি? 0-তে আসবে না, কেননা 0 - 2 = -2, -2 + 2 চলবে না, কত হতে হবে? +1 কি -1। তার মানে এই 2 থেকে 1-এ যেতে পারে, 2 থেকে 2-তে যাবে, 2 - 2 = 0, যাবে না। 2 থেকে 3-তে যেতে পারে, তাই তো? 3 - 2 = 1। ক্লিয়ার হয়েছে? এবার মনে করো সে এনার্জি রিলিজ করছে, লিবারেট করছে, এনার্জি ছাড়ছে, তাহলে মনে করো এখান থেকে এনার্জি ছেড়ে সে নিচে গ্রাউন্ড স্টেটে আসবে তো, 1 নাম্বারে আসবে, কিংবা 2 নাম্বার যদি আসে, তাহলে এই 2 নাম্বার থেকে কোথায় আসবে নিজেরাই বলো তো? এর এল = 2, তাহলে 2 নাম্বারে যদি আসে তাহলে এল = 1-এ আসবে, তবে তো 2 - 1 = 1। ক্লিয়ার? 2 থেকে 1-এই আসবে, এর তো একটাই মাত্র কোয়ান্টাম, তাহলে 2 এল এর 2-তে আছে, এখানে এন এর 1, মানে এল = 0, এটা এল = 2, আর গ্রাউন্ড স্টেটে এল = 0, তার মানে 3 নম্বরের 2 থেকে গ্রাউন্ড স্টেটে আসতে পারবে না। ক্লিয়ার হয়েছে? এখানে সেক্ষেত্রে তখন কোনো একটা এনার্জি তাকে কোনোভাবে লিবারেট করতে হবে। এগুলো তোমরা পরে আবার পড়বে, ফ্লুরোসেন্স, ফসফোরেসেন্স এরকম করে পড়বে। যাই হোক, মোট কথা সিলেকশন রুলটা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের সিলেকশন রুল ক্লিয়ার হয়েছে। মানে বলা হচ্ছে যে এখানে যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারগুলো আছে তার মধ্যেও এনার্জির কিছু কিছু ছোট 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 পার্থক্য আছে। তাহলে দেখো আমাদের যে ফাইন লাইন স্ট্রাকচারে যে ফাইন লাইনগুলো পাচ্ছিলাম, মানে আমাদের রেখা বর্ণালীর ক্ষেত্রে আমরা যে ফাইন লাইনটা পাচ্ছিলাম, এইরকম রেখা বর্ণালী ছিল তো, তার পাশে যে সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো পাচ্ছিলাম, এগুলো কেন পাচ্ছিলাম দেখো এক্সপ্লেন করা যাবে। আমরা এতক্ষণ প্রিন্সিপাল টু প্রিন্সিপালের ট্রানজিশন করছিলাম বলে আমরা ভাবছিলাম তো আরে ডাইরেক্ট ইলেকট্রন এনার্জি ছেড়ে দিচ্ছে, তাহলে ডাইরেক্ট একটা লাইন পাবো, তাহলে কেন আমরা ফাইন লাইনটা পাবো? এই ফাইন লাইনটা পাচ্ছি এই যে ছোট ছোট এনার্জির গ্যাপ, এই যে ছোট ছোট এনার্জির গ্যাপ, এই যে কম এনার্জির গ্যাপ, এই এনার্জিটাও তো লিবারেট করতে হচ্ছে তাকে। মানে আমি যে বললাম এই 2 থেকে 1-এ আসতে পারবে না, মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 এর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার 2 থেকে গ্রাউন্ড স্টেট 1-এ আসতে পারবে না, তাহলে কি ইলেকট্রনটা আসবে না? ডেফিনেটলি আসবে। কখন আসবে? না প্রথমে তাকে গ্রাউন্ড স্টেট এই 2 নাম্বার থেকে আগে নিজের 0-তে আসতে হবে। বোঝা গেছে? মানে n = 3 এর l = 2 থেকে আগে l = 0 এইটুকু এনার্জি তাকে নিজে নিজে খরচা করে আসতে হবে, সেখান থেকে সে এখানে আসতে পারে। ক্লিয়ার হয়েছে? বা l = 2 থেকে, সরি ভুল বললাম, l = 0 থেকে তো 0 তো আসবে না, তাই না? তাহলে আগে l = 2 থেকে 1-এ আসতে হবে। ওকে,
আগে এই ওয়ানে আসবে, তাই এইটুকু এনার্জি তো তাকে খরচা করে প্রথমে আসতে হচ্ছে। এই যে সূক্ষ্ম এনার্জিটা ফার্স্টে খরচ করলো, তারপরে সে সিলেকশন রুল ওয়াইজ সে অ্যাপ্লিকেবল হলো এখান থেকে এখানে আসার জন্য। এই যে এনার্জিটা, এটা একটা লাইন স্পেকট্রা পেয়ে গেলাম। এইরকম করে ভেতরে তো প্রচুর নিজেদের মধ্যে ছোট 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 ট্রানজিশন ঘটায়, নিজেদের মধ্যে এই লাইনগুলোতে ট্রানজিশন ঘটায়। এই লাইনের ট্রানজিশনটাই আমরা ফাইন লাইন হিসাবে পাশাপাশি পাশাপাশি এরকম করে ছোট ছোট করে পাই। ক্লিয়ার হয়েছে? তাহলে কেন ফাইন লাইনটা পাচ্ছি সেটা সম্পর্কে আশা করি প্রত্যেকের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, দেখো তাহলে প্রথমেই সামারফিল্ড তো বলেছিলেন যে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের এনার্জিটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সাথে সমান, এটা বলেছিলেন। কিন্তু তাদেরও যে ছোট ছোট পার্থক্যটা আছে, এটা কিভাবে এলো, আমরা পার্থক্য আছে দেখলাম, সবকিছু দেখে নিলাম, কিন্তু কিভাবে এলো সেটা একটু ছোট্ট করে সংক্ষেপে বলি। ওকে, তো প্রথমে দেখা গেল যে ইলেকট্রনটা ইলিপ্টিক্যাল পাথে ঘুরছে। কিভাবে ঘুরছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার সেটা ক্লিয়ার করলো, ঠিক আছে? ইলেকট্রনটা ঘুরছে, তাহলে দেখো যখন সে তার ফোকাইকে কেন্দ্র করে ইলেকট্রনটা যখন ঘুরছে, দেখো ইলেকট্রনটা যখন এখানে আছে, নিউক্লিয়াস থেকে দূরে আছে, তখন তার ভেলোসিটিটা যা হবে, এখানে ঘুরতে 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 যখন ইলেকট্রনটা এখানে চলে আসবে, তখন তার ভেলোসিটিটা কি সেম হবে? নিশ্চয়ই হবে না, ডিফারেন্স হবে। কিরকম পার্থক্য হবে না, যখন দূরে থাকবে তখন তার ভেলোসিটি কম, যখন কাছে চলে আসবে তখন তার ভেলোসিটি বেশি, ঠিক আছে? তাহলে যখনই ভেলোসিটিটা বেড়ে যাচ্ছে, আবার এরকম করতে করতে দূরে চলে যাচ্ছে, মানে আবার ভেলোসিটি কম হচ্ছে। এইভাবে যখন ভেলোসিটিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন দেখা যায় ভেলোসিটি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রনটার মাসটাও চেঞ্জ হয়ে যায়, মানে মাস অফ ইলেকট্রন চেঞ্জ হয়ে যায়। কিভাবে হয় না, ধরো এটা হচ্ছে গিয়ে এম নট। এম নটটা হচ্ছে ইলেকট্রনটার সেই মাসটা যেটা স্থির অবস্থায়, মানে মনে করো তুমি একটা অ্যাটম থেকে একটা ইলেকট্রনকে বের করে নিয়ে এলে, তখনকার মাস হচ্ছে এম নট। ওকে, স্থির অবস্থায়। এবার এম নট ডিভাইডেড বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই যে মাসটা, এই মাসটা কথাটার মানে কি বোঝাই যাচ্ছে না, তাই না? এই ভি মানে কি? এই ভিটা হচ্ছে ইলেকট্রনটা মনে করো ভি ভেলোসিটি নিয়ে ঘোরাফেরা করছে। এই ভি এর ভ্যালুটা যদি সি, সিটা কি? সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট, লাইটের ভেলোসিটি, ঠিক আছে? দেখো ভি এর ভ্যালুটা যদি সি এর সাথে সমান হয়ে যায়, তাহলে ভি ইজ ইকুয়াল টু সি, মানে ক্যান্সেল আউট হয়ে গেল। তবে নিচটা কত হয়ে গেল? 1 মাইনাস 1, তাই না? এইটা যদি কাটাকাটি করে 1 হয়ে যায়, তাহলে 1 মাইনাস 1 সমান 0। তাহলে সামথিং বাই 0, সামথিং বাই 0 ইজ ইকুয়াল টু কি হয়ে যায়? ইনফিনিটি। তার মাসটা অনেক বেশি, ইনফিনিটি হয়ে যায়। তাই কখনো এই ভ্যালুটা সি এর সাথে সমান আশা করি হয় না, ঠিক আছে? এবার মনে করো যে যাই হোক এই এম নটটা মানে স্থির অবস্থায় মাসটা, এটা ক্রমাগত চেঞ্জ হয়ে যাচ্ছে ভেলোসিটির কারণে। ওকে, যখনই সে ভেলোসিটিটা ইনক্রিজ করছে, মানে নিউক্লিয়াসের কাছে আসছে, ভেলোসিটি ইনক্রিজ করছে। এই ভেলোসিটি ইনক্রিজ করছে কথাটা মানে কি? এই ভ্যালুটা ইনক্রিজ করছে, তার মানে 1 মাইনাস ওই ভ্যালুটা, তার মানে কি হচ্ছে গিয়ে এটা কমে যাচ্ছে। এই ভ্যালুটা যদি বাড়ে, তাহলে বিয়োগ ফলটা কমে যাবে কিনা? কমে গেলে এই ভ্যালুটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। নিচটা কমে যাচ্ছে, তার মানে ভাগফলটা কি হবে? বেড়ে যাবে, তার মাসটা বেড়ে যাচ্ছে। মানে এইভাবে মাসটা ক্রমাগত চেঞ্জ হচ্ছে। আবার সিমিলারলি বি এর ভ্যালু যদি কমে যায়, বি যদি অনেক কম হয়, দূরে আছে কম, তার মানে এই ভ্যালুটা কম, এই ভ্যালুটা কম মানে বিয়োগফলটা বেশি, বিয়োগফল বেশি মানে এই ওভারঅল ভ্যালুটা কি হয়ে যাবে? কমে যাবে, মানে মাসটা কমে যাবে। তার মানে ভেলোসিটি চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে মাসটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এই রকম ভাবে মাস যখনই চেঞ্জ হয়, তখন কি হয় বলতো? এই যে এক্লিপসটা, এই ক্লিপসটা এই ফোকাসটাতে থাকলেও স্থিরভাবে আর এখানে থাকতে পারে না। মানে ইক্লিপসটার ইসেন্ট্রিসিটিটা বারবার চেঞ্জ হয়ে যায়, মানে নিজেদের মধ্যেই চেঞ্জ হতে থাকে। মানে কেমন হয়ে যায় বলতো? এইভাবে ঘুরছে, তো ঘুরতে ঘুরতে সে নিজে স্থির না থাকতে পারে, এইভাবে ঘুরে যায়, দিয়ে আবার এইভাবে ঘুরে যায়, ঠিক আছে? এইরকম ভাবে ঘুরতে থাকে, এইরকম ভাবে ঘুরতে থাকে। মানে নিজেদের পজিশন ক্রমাগত, এই ইক্লিপসটা নিজের পজিশন ক্রমাগত চেঞ্জ হতে 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 এরকম ভাবে ঘুরতে থাকে। কথাটা বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে তোমাদের? মানে ফোকাস, নিউক্লিয়াসের ফোকাসটা ঠিক থাকলেও ইক্লিপসটা একটা যে সার্টেন জায়গাতেই হচ্ছে তা কিন্তু নয়, সেটা ক্রমাগত নিজের পজিশনটা এইভাবে চেঞ্জ করতে থাকে। মানে মনে করে এইভাবে ঘুরতে থাকে, ঠিক আছে? এইরকম ভাবে ঘুরতে থাকে। তাহলে এইরকম ভাবে যদি ঘুরতে থাকে, দেখো তো এটা দেখতে অনেকটা গোলাপ ফুলের মতো লাগছে কিনা? তাই এই পাতটাকে বলা হয় রোস্টি, ROSTW, রোস্টি, ঠিক আছে? এই পাতটাকে কি বলা হয়? রোস্টি। আর আমার করা যাবে না, পেনের কালিটা একদম শেষ হয়ে গেছে।
ওকে, ROST রোস্টি। ক্লিয়ার হয়েছে? তাহলে আশা করি সবাইকার এই সামারফিল্ড মডিফিকেশন ক্লিয়ার হয়েছে। তাহলে এইভাবে যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি তার এনার্জি স্টেটটা আসলে চেঞ্জ হচ্ছে। এনার্জি স্টেট চেঞ্জ হচ্ছে মানে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বারের এনার্জি স্টেট চেঞ্জ হচ্ছে, এবং তারপর এই এক্সপ্লেনেশনটা যেটা আমরা দিলাম সেটা অ্যাপ্লিকেবল, সেটা ক্লিয়ার হলো। তারপরে ওই ফাইন লাইন স্পেকট্রাটাও আমরা ক্লিয়ার করতে পারলাম, যেটা আমি একটু আগে বললাম কেন ফাইন লাইন স্পেকট্রাগুলো আছে। তাহলে সামারফিল্ড আমাদের অরবিটাল সম্পর্কে আরেকটু সুস্পষ্ট ধারণা দিলেন। কি বললেন? যে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার যে একটাই মাত্র নাম্বার তা নয়, তারও আরো কতগুলো ভাগ আছে এবং সেটা এনার্জির সাথে রিলেটেড, তাই না? সামারফিল্ড আমরা বললাম। তাহলে সামারফিল্ড সম্পর্কে আশা করি আর কারোর কোনো প্রবলেম নেই, কোনো ডাউট নেই। যদি ডাউট থাকে অবশ্যই থাকবে, থাকতেই পারে, অবশ্যই যদি থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো, আমি ডেফিনেটলি তোমাদেরকে ওখানেই রিপ্লাই করব, কিংবা আবার নতুন ভিডিও তৈরি করে সেটা ক্লিয়ার করব। ওকে, তাহলে ক্লাসটা যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো। আরে পড়াচ্ছি, বন্ধুদের সাথে শেয়ার তো বানতা হ্যাঁ না। ওকে, স্টে টিউনড।